ডোন্ট বি সিরিয়াস বড় আম্মু, ওদের ঝগড়া দেখে মজা পাচ্ছি। আর টু বি কন্টিনিউ। ফারিসা পল্লবীকে বলল, আমি তোমাকে ভালোবেসেছিলাম, তুমি আমায় কষ্ট দিয়েছো, তোমার সাথে কাটটি, আমি কথা বলবো না। আলতা পল্লবী দুজন এই কদিনে ফারিসার সম্পর্কে অবগত। তারা অবাক না হলেও তানজিম ইরা অবাক হয়ে তাকালো ওর বাচ্চা মতে। তানজিম বিরক্তি নিয়ে বলল, ন্যাকামি চলছে নাকি? এগুলো কি আম্মু? আলতা ছেলেকে চোখ রাঙালো, ফারিসার দিকে তাকিয়ে বলল, মূল পয়েন্ট থেকে সরে যাচ্ছি। তুমি ম্যাডামকে অশিক্ষিত বলেছ। ফারিসা মুখটা একটুখানি করে বলল, বলেছি এত বিদ্যা গিলে কি হবে যদি বিদ্যার মূল্য দিতে না জানে। আর তাছাড়াও ম্যাডাম ভুলভাল অঙ্ক করাই। বাহ, ম্যাডাম কি ভুল অঙ্ক করালো? আমার জানা মতে তুমি ক্লাসই করো না। ক্লাস করেছিলাম একদিন, সেদিন ম্যাডাম বলেছিল 1 আর 1 10 হয়, আর 3টা 1-এ 11। তুমিই বলো 1 আর 1 কোনোদিন 10 হয়? আর এটা ছোট বাচ্চারাও জানে 1 আর 1 যোগ করলে 2 হয়। আলতার মাথায় হাত। আর 5 মাস পর এইচএসসি পরীক্ষা, আর মেয়েটা কিছুই পারে না। এই এক্সামগুলো পাশ করলো কিভাবে? তানজিম বলল, আম্মু এসব কি? এই মেয়ে পড়াশোনা এমন, আবার অন্যদের অশিক্ষিত বলে? ছি। ফারিসা রেগে গেল। আমাকে অপমান করছেন? তানজিম উত্তর দিল না, জায়গা থেকে প্রস্থান করলো। এরা হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ার মতো অবস্থা। পল্লবী কিছু বুঝলো না বলে কিছু বলল না। ফারিসা মুখ গোমরা করে বসে রইল। আলতা কিছুক্ষণ ভেবে ফারিসার জন্য টিউটর রাখার ব্যবস্থা করতে বলল তানজিমকে। ওর অনেক চেনা জানা আছে, কেউ না কেউ করতে পারবে। আর তানজিমও ভালো টিউটরই আনবে, আলতার বিশ্বাস। কিন্তু আলতা ফারিসাকে নিয়ে চিন্তায় পড়ে গেল। মেয়েটা এতদিন কিছুই পড়েনি, এখন সবটা কাভার করতে পারলেই হলো। ফারিসা তখনকার পর আর পল্লবীদের সাথে কথা বলেনি। পল্লবীর মনেও খুদমুদ করছিল তাই। রাতের খাওয়া দাওয়া শেষ করে যখন যে যার রুমে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে, তখন ফারিসাও শুয়ে তার ফোনে ফেসবুক স্ক্রল করছে। তখন পল্লবী আসলো। ফারিসা দেখেও কথা বলল না। মেয়েটার আর কিছু পারুক আর না পারুক, রাগ অভিমান নাকের ডগায় থাকে। আমি এসেছি দেখে কিছু বললি না যে? ফারিসা মুখ ভেঙচি কেটে বলল, তোমাদের বাড়ি, তোমরা যখন ইচ্ছে যেখানে ইচ্ছে যেতে পারো, এটাতে আমার আবার কি বলার থাকতে পারে? আমি তানজিমকে নিজের ছেলের মতো ভালোবাসি, তাই রেগে গেছিলাম। এত রাগ করার কি আছে? আমাকে তো কেউ ভালোবাসে না, সবাই সব সময় বকে। আমার রাগেরই বা কে ধার ধারে? মাত্র কদিন এসেছি, আবার চলেও যাব। এখন জুতো মেরে গরুদান করার দরকার নেই। কথার ঘটা আছে ভালোই, তোকে জুতো মেরে গরু দান করতে আসেনি। এখন গরু কেনার টাকা নেই, তোর সাথে ঘুমাতে এসেছি। সর, পাশে চেপে শো। ফারিসা কিছু বলল না, চুপচাপ এক পাশে চেপে শুলো। পল্লবী ফারিসার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, এমন কেন তুই? এত ছেলে মানুষই কেন করিস? বড় হয়েছিস, মুখটা কম চালাবি। মুখটা চালালে আমার ভালো লাগে না, খালি খালি লাগে। পল্লবী ওর কথার ধরন শুনে হেসে ফেলল, বলল, ফাজিল। ফারিসা বিয়ে থেকে পালিয়ে যাওয়ার পর প্রথম যেদিন কলেজে গেল, সেদিন কিছু মানুষ অবাক হয়ে ঠ্যাস মেরে কথা বলেছে। প্রথম দিন কলেজে যাওয়া, পরের দিন ফারিসার মামা এসে হাজির হয়। কেউ নিশ্চয়ই খবর দিয়েছে, না হলে জানবে কিভাবে? ফারিসার সাথে আলতার থাকায় কথা বলতে পারেনি। তার পরের দিন আলতা আসলো না, ওরাও আসেনি কেউ। আজও আলতা আসেনি, কিন্তু ফারিসার মামা মামি এসেছে। ফারিসা কলেজে ঢুকতে যাবে, তখনই ওর মামি রিনা হাত চেপে ধরে বলল, এই হতচ্ছাড়ি, তোর পাকনা গজিয়েছে? আমাদের মুখে চুনকালি মাখিয়ে পালিয়ে গিয়ে বড়লোক ম্যাডামের বাড়িতে গিয়ে উঠেছিস। চল আমাদের সাথে, আজ তোর পিঠের হাড় ভাঙবো আজ। ফারিসা ব্যথাতুর শব্দ করে বলল, মামি হাত ছাড়ো বলছি, না হলে কিন্তু খুব খারাপ হবে বলে দিলাম। ফুপি জানতে পারলে তোমাদের জেলে পুরে দিবে। রিনা রেগে গজগজ করতে করতে বলল, যার সাত কুলে আমরা ছাড়া কেউ নেই, আবার তোর ফুপি পাঠিয়েছিস বানিয়ে বানিয়ে কথা বলে হুমকি দিচ্ছিস। শোনো, তোমাদের সাথে কোথাও যাব না। আমি জানি গেলেই আমায় বিয়ে দিয়ে দিবে আবার। তোকে বিয়ে দিবা না তো কি সারা জীবনের ঘরে বসিয়ে খাওয়াবো? তোর চাচাও তোর জন্য আর টাকা পাঠায় না, ভুলে গেছে তোকে?
তোর একটা গতি করে দিতে চাইছিলাম, কিন্তু তুই তো নিজের ভালো বুঝিস না। একটা পাগলও নিজের ভালো বুঝে। আমি পাগল না, তাই নিজের ভালো বুঝি না। আর আমারও তো ভালো করতে হবে না, নিজেরটা নিজে বুঝে নিতে পারবো আমি। ও মা গো মা, এতদিন যে খাইয়ে পরিয়ে মানুষ করলাম, তার খরচ না দেওয়া পর্যন্ত তোকে যেতে হবে? রিনা কথাটা বলে ফারিসাকে টানতে টানতে নিয়ে যেতে লাগলো। রাস্তার লোকজন তাকিয়ে তাকিয়ে দেখছে। ফারিসা তার সিনেমার রিনা খানের মতো মামির কাছ থেকে নিজেকে ছাড়াতে পারছে না। রিনাকে রাগাতে ফারিসা বলল, তোমার হাতির মতো হাত দিয়ে আমার পিঁপড়ার মতো হাতটা পিষিয়ে দিচ্ছ। হাতটা আস্তে ধরো, আমি যাচ্ছি তো। আমার সাথে চালাকি করে লাভ নেই। তোকে ছোট থেকে কোলের পিঠে মানুষ করেছি, তোকে হাড়ে হাড়ে চিনি। ফারিসা মুখ ভেঙচি কেটে বলল, আমি তোমাকে শিরায় শিরায় চিনি, তাই আমার সাথে লাগতে এসো না। রিনা রাগের রক্তে মাথায় উঠে গেছে। রাগে হিসিয়ে বলল, আজ মেরে মুখ ভাঙবো, তারপর দেখবো চ্যাটাং চ্যাটাং কথা কোথার থেকে বের হয়। ফারিসা কথায় রিনাকে জব্দ করতে পারছে না, তাই চুপচাপ হাঁটতে লাগলো। রিনা বাসায় গিয়ে ফারিসাকে বকতে বকতে একটা রুমে বন্ধ করে রেখে দিল। আজ সন্ধ্যার পরেই তোর বিয়ে, তাই বেশি তেড়িবেড়ি করবি না। রিনার কথা শুনে ফারিসার মনে ভয় ঢুকে গেল। কি করবে বুঝতে পারছে না। তার উপরে ব্যাগে ফোন, সেই ব্যাগটাই রিনা নিয়ে গেছে। সারাদিন চলে গেল। আস্তে আস্তে আধার ঘনিয়ে আসছে। ফারিসা সারাদিন কিছু খায়নি। রিনা খাবার দিয়ে গেলে ওভাবেই পড়ে আছে। এদিকে সন্ধ্যা নেমে এসেছে। আলতার টেনশন হচ্ছে। যত যাই হোক ফারিসা এত দেরি করে না বাসায় ফিরতে। তানজিম নামাজ পড়তে যাবে, নিচে এসে মাকে অস্থির হতে দেখে বলল, কি হয়েছে আম্মু? টেন্স দেখাচ্ছে তোমাকে। সন্ধ্যা হয়ে গেল, ফারিসা এখনো ফিরলো না। ও তো মাগরিবের আজান দেওয়ার আগে চলে আসে। মেয়েটার বিপদ হলো না তো? ফোন দাও। ধরছে না। কেয়ারলেস মেয়ে একটা। ওর কোনো ফ্রেন্ডের কাছে ফোন দিয়ে শোনো, ওদের সাথে আছে হয়তো। আর 1-2 দিন একটু লেট হতেই পারে। আম্মু এত টেনশন করার তো কিছু নাই। তুই বুঝতে পারছিস না, ও একটা মেয়ে, রাত হয়ে গেছে। কোনো বিপদ হলো না তো? নামাজ পড়ে দেখছি বিষয়টা, তার আগে ফিরে আসলে ভালোই। তানজিম চলে গেল। আলতা কলেজের দারোয়ানকে ফোন দিল। তার সাথে আবার ফারিসার খুব খাতির, যেখানে যায় সেখানেই সবার সাথে মিশে যায় মেয়েটা। ফোনে যখন শুনলো ফারিসা আজ কলেজে যায়নি আর 2 দিন ধরে কলেজের সামনে ফারিসার মামা মামিকে দেখা গিয়েছে, তখন ব্যাপারটা সব পানির মতো পরিষ্কার হয়ে গেল। কি করবে না করবে কিছু মাথায় আসছে না ওর। ফারিসার মামা মামির বাসা কোথায় সেটাও জানে না। অবশ্য স্টুডেন্ট ইনফরমেশনে দেওয়া ঠিকানায় গেলে জিজ্ঞাসা করলে পাওয়া যেতেই পারে। তানজিম বাসায় আসতে ব্যাপারটা বলে দুজনে বেরিয়ে পড়ল, সাথে গার্ডরাও গেল। ফারিসা কান্নাকাটি করে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। ফারিসার মামা মামি 8 ঘাট বেঁধে নেমেছে, তা এতক্ষণে বুঝতে বাকি রইল না। রুমের মধ্যে থাকলেও একটু পর পর এসে জানালা দিয়ে দেখে যাচ্ছে। ফারিসাকে আজ আর বউ সাজাতে পারল না কেউ। রিনাও বারণ করে দিয়েছে বিয়েটা হোক আগে, তারপর বরের বাড়ি গিয়ে তারা সাজিয়ে নেবে। ফারিসাকে ধরে বেঁধে বরের পাশে বসানো হলো। ফারিসা বরের দিকে তাকাতেই বুড়ো টাকওয়ালা সাথে ভুঁড়ি ফ্রি তার লাল লাল দাঁত বের করে তাকিয়ে আছে। এই লোকটাকে ফারিসা চেনে, এই গ্রামেরই লোক। তার গাছ থেকেও কতবার আম পেয়ারা খেয়েছে। ফারিসার সহ্য হলো না, চেঁচিয়ে উঠে বলল, বুড়ো ভাব, এক পা কবরে এক পা ডাঙায়। আমায় বিয়ে করার খুব শখ তোর না? তোর শখ আমি ঘুচিয়ে দেবো একদম। তোর সাথে আমার বিয়ে হলে তোর খাবারের সাথে বিষ মিশিয়ে খাইয়ে দিব তোকে। ওর কথা শুনে বরপক্ষ ভয় পেয়ে গেল। এই বয়সে সাধারণ মানুষের একটুতেই মাথা গরম, উল্টোপাল্টা করে, আর ফারিসা তো আউট অফ কন্ট্রোল, সেটা সকলেই জানে। বরপক্ষ ভয় পেয়ে বিয়ে ভেঙে উঠে চলে যেতে যেতে বলল টাকাটা ফেরত দিতে। ফারিসা স্বস্তির নিঃশ্বাস ফেলল। ফারিসার মামা মামির মাথায় হাত উঠে গেল। বরের জন্য নাস্তা, ফারিসা ফল মিষ্টি বসে বসে খাচ্ছে আর বাকিরা মজা দেখছে। আলতা আর তানজিম এলাকার লোকজনের কাছ থেকে ঠিকানা শুনে বাসা চিনে এসে হতভম্ব হয়ে গেল। ফারিসা খাচ্ছে আর ওর মামা মামি বসে হা হুতাশ করছে, আর কিছু মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা নিচ্ছে। তানজিম গার্ডদের ইশারা করলো জায়গা থেকে লোকজন সরাতে। তারা আদেশ পালন করতে লেগে পড়ল। আলতাকে দেখে ফারিসা খাওয়া রেখে লাফিয়ে উঠে বলল, ফুপি তুমি এত দেরি করে আসলে কেন? জানো আমার একটু হলে বিয়ে হয়ে যেত ওই বুড়ো বেটাটার সাথে।
ওর কথা শুনে ওর মামি রাগে গজগজ করতে করতে তেড়ে এসে বলল, মুখ পুরি, নিজের সর্বনাশ তো করেছিস, সাথে আমাদেরও পথে বসানোর ধান্দা করছিস। ফারিসা পিট করে তাকিয়ে বলল, যা বাবা, আমি আবার কি করলাম? তোর চাচাকে বল টাকা পাঠাতে, না হলে তোকে এই বুড়োর সাথে বিয়ে করতে হবে। আলতা শান্ত গলায় অধিকার এনে বলল, আপনারা ওর বিয়ে দেওয়ার কে? আমরা ওর মামা মামি। আপনারা কে হ্যান? হ্যাঁ, ওর কলেজের ম্যাডাম না, বাড়িতে আইসেন না। আলতা দমল না, কণ্ঠে সেই আগের মতোই অধিকার এনে বলল, আমি ওর ফুফু হই। রিনা ফিক করে হেসে ফেলল, বলল, এই মুখ পুরীর, সাত কুলে আমরা ছাড়া কেউ নেই, আর আপনি ফুপি কই থেকে টপকাইলেন? ওর চাচা এখন ওর খোঁজ নেয় না। আপনারা কেমন মামা মামি যে ভাগ্নিকে টাকার বিনিময়ে বিক্রি করে দিচ্ছেন? ছি! ম্যাডাম, মুখ সামলায় কথা কন। ওরে বিক্রি করতাছি না, ওর একখান গতি করে দিতে চাইতাছি। হতসারি সেটাও বুঝে না, হম্বি ধম্বি করতাছে। তাই নাকি? কিন্তু আমরা যে শুনে আসলাম লোকটার কাছে আপনাদের অনেক দাঁড় দেনা হয়ে গেছে, টাকা দিতে পারছেন না, তাই ফারিসাকে ওরা আপনাদের কাছে দাবি করেছে। আপনারাও সেটা মেনে নিয়েছেন। আপনারা এক ঢিলে দুই পাখি মারতে চাইছেন। ধার দেনাও মিটলো, আবার ফারিসা নামক বোঝাও নামলো। রিনা আর তার স্বামী খোকা থতমত খেয়ে তাকিয়ে রইল। খোকা বলল, দেখুন ম্যাডাম, এটা আমাদের ব্যাপার, আপনারা নাক না গলালে ভালো হবে। আপনারা শিক্ষিত মানুষ, আপনাদের অন্যদের ব্যাপারে নাক গলানো সাজে না। আমার কি করা উচিত আর অনুচিত সেটা নিশ্চয়ই আপনাদের কাছ থেকে শিখতে হবে না। ফারিসা চলে আয়, এদের সাথে কথা বলে সময় নষ্ট ছাড়া আর কিছু হচ্ছে না। রিনা বাধা দিয়ে বলল, ও কোথাও যাবে না, ওর বাবা মার অনুপস্থিতিতে আমরাই ওর অভিভাবক। আমিও ফুফু হই। উজনি চাঙ্গার পরিবার সম্পর্কে আমার ধারণা আছে। তারা যে আপনারা নন তা আপনাদের চেহারা দেখে বোঝা যায়, কেননা তারা চাকমা ছিল আর আপনারা সাধারণ মানুষ। রিনা আর খোকা থতমত খেয়ে তাকিয়ে রইল। রিনা আমতা আমতা করে বলল, দেখুন, অচেনা অজানা আমরা কিভাবে বিশ্বাস করব আপনি ওর ফুপি হন? আপনাদের হাতে জোয়ান মেয়েকে ছেড়ে দিতে পারি না। আমাদের এই একটা দায়িত্ব আছে, পরে যদি মেয়ে পেট বাঁধিয়ে আবার আমাদের ঘাড়ে এসে বসে, তখন চারিদিকে আমাদের নিয়ে ছিছিকারি তো পড়বেই, তার দায় কে নিবে? রিনার কথায় ফারিসা হতভম্ব হয়ে গেল, ছলছল চোখে তাকিয়ে রইল। এই জীবনে অনেক কথা শুনলেও চরিত্র নিয়ে এত বাজে কথা কখনোই শোনেনি। ফারিসা কেঁদে দিয়ে বলল, আমি মরে গেলেও আর তোমাদের কাছে ফিরবো না মামি। আমি তোমার নিজের মেয়ে হলে এমন কথা কখনো বলতে পারতে? আমাকে কখনোই আপন ভাবনি তোমরা। শুধুমাত্র চাচার টাকার জন্য আমায় রেখেছিলে। যেই টাকা দেয়া বন্ধ করে দিয়েছে সেই তোমরা আমায় একটা বুড়োর সাথে চাপিয়ে দিতে চেয়েছো। আলতা ফারিসাকে এক হাতে জড়িয়ে ধরে বলল, কাঁদে না বাচ্চা, ও সসম্মানে আমার বাড়িতে থাকবে আমার মেয়ে হয়ে। রিনা মুখ ভেঙচিয়ে বলল, ওর সসম্মানে থাকবে, কিন্তু সেটা আপনাদের কাছে, বাইরের লোকের কাছে নয়। শুনেছি আপনার জোয়ান ছেলে আছে, হঠাৎ করে একটা মেয়েকে আপনার বাড়িতে তুললেন, কেউ কিছু বলবে না? মান্যি গুন্নি মানুষ, আপনাদের সামনে নাও বলতে পারে কেউ কিছু, কিন্তু আমাদের তো শুনতে হবে। ফারিসা রাগে দুঃখে কেঁদে চেঁচিয়ে উঠে বলল, তোমরা এসব খারাপ কথা কেন বলছো? আমাকে তোমরা চেনো না, আমি কেমন জানো না? রিনা বলল, তুই বোকা শোকা, তোকে ভুলিয়ে ভালিয়ে বিছানায় নিয়ে যাও কোনো ব্যাপার না। তানজিমের রাগে চোখ মুখ লাল করে দাঁড়িয়ে আছে। মা যেখানে কথা বলছে সেখানে ওর কথা বলার প্রয়োজন মনে করছিল না, কিন্তু এবার কথা না বললেই নয়। তানজিম বলল, আম্মু এখন থেকে চলো, এদের ফালতু কথা শুনে তোমার মাথায় প্রেশার নিও না। এখন প্রেশার নিয়েন না ম্যাডাম, লোকে যখন কথা শোনাবেন তখন প্রেশার নিয়েন। আপনি চুপ করুন, বয়সে বড় বলে কিছু বলছি না দেখে যা নয় তাই বলে যাচ্ছেন। খোকা বলল, মাফ করবেন সাহেব। রিনা খোকার হাত টেনে গলার স্বর নিচু করে বলল, এই কি করছো তুমি? খোকা ফিসফিস করে বলল, তুমি চুপ করো। তুমি জানো না ইনি তানজিম মির্জা আমাদের গ্রামের কত সমস্যার সমাধান করেন? তার সাথে আর তার মায়ের সাথে এসব কথা বলছে। ওরা বিরাট বড় লোক, হাত লম্বা, মেরে আমাদের গুম করে দিতে পারে। প্রাণের ভয় করো। ওরা ফারিসাকে নিয়ে যা পারে করুক, আমাদের ঘাট থেকে নামলেই তো হলো।
তানজিম মাস্ক পরা, সেজন্য রিনা খোকা চিনতে পারেনি, কিন্তু ওর কথার আওয়াজ শুনে খোকা চিনতে পেরে ভীতগ্রস্ত হয়ে পড়ল। তখন রিনাকে সাবধান করল। আলতা অনেক ভেবেচিন্তেও সিদ্ধান্ত নিতে পারছে না। তিনি তানজিমকে একপাশে নিয়ে গিয়ে বললেন, দেখো, তোমাদের দুই ভাই বোনের জীবনের সিদ্ধান্ত আমি সব সময় পারফেক্টটা দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু এবার কেন জানি মন সায় দিচ্ছে না। বাদ পাচ্ছি তোমার ফারিসার বিয়ে কথা ভাবছি, কিন্তু ফারিসা তো। আম্মু, তুমি ওই মেয়েটার মামির কথা এত গায়ে মাখছো কেন ভাই? আর দেখো, মেয়েটা আমার চেয়ে অনেক ছোট। আমার ওর এজ ডিফারেন্ট অলমোস্ট 10 থেকে 11 বছর হবে। তাছাড়া বড় কথা, মেয়েটার আমাকে পছন্দ না, আর না ওকে আমি পছন্দ করি। এভাবে হয় না আম্মু। আমিও এটাই ভেবেছি। মেয়েটা নিতান্তই ছোট। এই বয়সে ওর উপরে ওর অনিচ্ছায় বিয়ে চাপিয়ে দিলে সেটা ওর জন্য ভালো হবে না। ওর মামি যেটা করেছে আমিও সেটা করলে ওর আর আমার মধ্যে পার্থক্য কি? তানজিম স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বলল। এখান থেকে তাড়াতাড়ি চলো আম্মু, ভালো লাগছে না। আলতা রিনার কাছে গিয়ে বলল, ফারিসা হোস্টেলে থাকবে, ছুটির দিনগুলো আমার কাছে থাকবে। ওর সব খরচ আমার, আর ওর খরচ বহন করা সব তো শোধ করতে পারবো না, তাই কাল চেক পাঠিয়ে দিব। ফারিসার মামা মামির চোখ ঝলমল করে উঠল। ফারিসা কঠিন চোখে সবটা অবলোকন করল। আলতা ফারিসাকে নিয়ে গাড়িতে উঠে চলে গেল। ফারিসা বলল, ফুপি, তুমি ওকে চেক দিবে কেন? চেকের টাকা দিবে? তোমরা কি অনেক বড়লোক? আলতা হেসে বলল, আল্লাহর রহমতে যা আছে তাতে বড়লোক বলে কিনা জানা নেই। সে যাই হোক, তুমি ওদেরকে টাকা দিবে না। তানজিম বিরক্ত হয়ে বলল, আম্মু, এই মেয়েটাকে চুপ করতে বলো প্লিজ। এতক্ষণ ওকে নিয়ে এত কিছু হয়ে গেল, আরও আজগুবি প্রশ্ন করছে। জাস্ট অসহ্য লাগছে আমার। ফুপি, দেখলো তোমার ছেলের মাথায় গোবর শুকিয়ে কাঠ হয়ে গেছে। একটু পানি দিয়ে আমার নামটা ভালো করে বলে দাও, শেষ চেষ্টা করে দেখো কি হয়। তানজিম ধমকে উঠে বলল,